ফিয়ার ভার্সেস ফেথ পার্ট 1 ভিডিওটাতে ফিয়ার আর ফেথ এই দুটো শব্দই আমি সব থেকে কম উচ্চারণ করেছি, বাট সেখানে আমি ওই কনসেপ্টটাকেই বোঝাতে চেয়েছি উইথ টার্মস লাইক এফর্ট আর এফর্টলেসনেস, ম্যাজিক, মিরাকেল, মানে এইগুলো কী জিনিস, এইগুলো নিয়েই মোস্টলি পার্ট 1-এ কথা বলছিলাম। বাট আজকে আরও বেশি করে ফিয়ার অ্যান্ড ফেথ এর যে ব্যাপারটা, এই দুটো কী জিনিস অ্যান্ড এই দুটো কীভাবে কোরিলেটেড, অ্যান্ড তো এফর্টের কথা আমি যখন বলছিলাম আগের ভিডিওটায়, যদি আপনারা আগের ভিডিওটা না দেখে থাকেন তাহলে এখানে লিঙ্ক, এই কার্ড দেওয়া থাকবে উপরে, এদিকে বা এদিকে কোথাও একটা আসবে, সেই কার্ডটা একবার গিয়ে চেক করলে দেখা যাবে যে আগের ভিডিওটায় আমি কি বলেছিলাম। তো আগের ভিডিওটায় আমি যে এফর্টের কথা বলছিলাম, মানে আমাদের যে এফর্ট মারার একটা প্রবৃত্তি, বা আমরা মনে করি যে আমাদেরকে এফর্ট তো মারতেই হবে, নইলে আমি খাবো কী করে, সেই লেভেলের এফর্টের কথা বলছি। আবার একটা এফর্টলেস এফর্ট হয়, যেখানে এফর্ট মারার দরকার নেই, সেখানে ইট জাস্ট হ্যাপেন্স আউট অফ ইয়োর জয়, মানে জয়ফুলি আমরা যখন কিছুর সাথে ইন্টারঅ্যাক্ট করি তখন সেখান থেকে কিছু কর্ম উঠে আসে, সেখান থেকে এফর্ট উঠে আসে, মানে এফর্ট হ্যাপেন্স। বাট ইফ ইউ আর ট্রাইং টু ইম্পোজ এফর্ট, বা ইফ ইউ আর ট্রাইং টু মানে জোর জবরদস্তি খুব এফর্ট লাগিয়ে কিছু যদি করতে হচ্ছে, সেইটা নিয়েই আমি কথা বলছিলাম আগের ভিডিওতে। অ্যান্ড সেটা ওই যে আমরা জোর জবরদস্তি এফর্ট লাগাচ্ছি, কেন লাগাচ্ছি, জোর জবরদস্তি এফর্ট কেন লাগাচ্ছি, মানে আমি কি বলছি, এক ধরনের এফর্ট হয় যেটা জোর জবরদস্তি করতে হয়, ফোর্সফুল এফর্ট। আর এক ধরনের এফর্ট হচ্ছে এফর্টলেস এফর্ট, যেখানে ফোর্স করতে হচ্ছে না ব্যাপারটাকে, ইট জাস্ট হ্যাপেন্স স্মুথলি। যেরকম সিম্পল একটা এক্সাম্পল, আমরা যখন ছেলেরা, যখন আমরা সবাই যখন স্কুলে থাকি, বা ওই যে আমাদের যে টিনেজ ব্যাপার টাইমটা, সে সময় আমাদের অনেক ক্লাসের মেয়েকে বা জুনিয়র ক্লাসের মেয়েকে বা মেয়েদেরকে ভালো লাগে, টিউশন পড়তে গেলাম, কোনো মেয়েকে দেখে ভালো লাগলো, অ্যান্ড সেখানে একটা প্রেম, অ্যান্ড এই যে ওখানে একটা খেলা শুরু হয় না, যে তাকানো, যেগুলো নিয়ে গানও আছে, চোখে চোখে কত কথা, তো এইগুলো অ্যাকচুয়ালি হয় ওই স্কুল টাইম বা টিনেজ টাইমে। তো তখন কি আমরা এফর্ট মারি যে মেয়েটার সাথে দেখা করতে যাবো, আমাকে এফর্ট মারতে হবে, উঠতে হবে, গিয়ে মেয়েটার সাথে দেখা করতে, এরকম থোড়ি মনে হয়, বরং আমরা বাকি সব কিছু ভুলে যাই, আর কিছু মাথাতেই থাকে না, আর ওইভাবে আমরা অ্যাক্টিভলি ভাবিও না যে দেখা করতে যাব, আমরা আরও অন্য কিছু ভাবি, যে কি কথা বলবো বা কি গিফট দেবো, বা এরকম যাওয়ার যে এফর্টটা, সেটা আমাদের এফর্ট মনেই হয় না। বা আমি জাস্ট এটা একটা এক্সাম্পল দিচ্ছি, বাট এরকমই প্রেমের ক্ষেত্রেই বিভিন্ন ক্ষেত্রে একটা প্রেমে, সেখানেও মানে প্রেম নয়, মানে প্রেম সম্পর্ক বা এই টাইপের জিনিসগুলোতে, স্পেশালি টিনেজ টাইমে, তখন এই ধরনের নানান এফর্ট আমরা মেরে থাকি। মানে আমি আমার পার্সোনাল কথাই বলছি, আমি একটা মেয়ের জন্য স্কুল টাইমে, মানে 9-10-এ পড়ি হয়তো, তখন আমি মেয়েটাকে ভালো লাগতো, আর আমি ওর পেছন সাইকেল নিয়ে যেতাম ফাঁকায়, নিজের বাড়ি না গিয়ে। এখন কোথাও গেলে মনে হয় যে পুরো করে বাড়ি কত করে ঢুকবো। তখন ছিল যে স্কুল ছুটি হচ্ছে, আড্ডা মারামারি হচ্ছে করে, তারপর তার পেছন সাইকেল নিয়ে তার বাড়ি অবধি যাচ্ছি, সে বাড়ি নামছে, কিছুই না, এই না যে কথা হবে বা এক্সপেক্টও করছি কথা হবে বা কিছু আমি ওটা থেকে পাবো, কোনো না, ভালো লাগছে, পেছন চলে গেলাম। আমার বিশ্বাস এটা সব ছেলেরাই করে। আবার আমার বাড়ি হয়তো মানে ব্যাক করে স্কুল অবধি, তারপর স্কুল থেকে আবার পেছন দিকে, মানে ডবল রাস্তা। আমি এইসব মানে এইগুলো আমরা করে থাকি, তখন আমাদের এফর্ট ফিল হয় না। বাট এফর্ট কোথায় ফিল হয়, কালকে পরীক্ষা, কিচ্ছু পড়া হয়নি, আজকে পড়তে হবে, এফর্ট, বিকজ এবার মানে আমাকে এমন কিছু একটা করতে হচ্ছে
যেটা আমার জয়ফুলনেস থেকে আসছে না, যে ওয়াও কালকে এক্সাম, কি মজা, কালকে এক্সাম ভাই, কালকে আমার প্রেমিকার সাথে দেখা করতে যাওয়া, কালকে আমার জীবনের প্রথম মানে দেখা করা একটা মেয়ের সাথে, সেটার উদ্দীপনা, আর কালকে আমার জীবনের প্রথম এক্সাম, এটার উদ্দীপনার মধ্যে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স না? তার মধ্যে এক্সামটা হেল অ্যান্ড ওই দেখা করতে যাওয়াটা হেভেন। তো এইগুলোকে আমাদের দেখতে হবে। আমরা এগুলোকে খুব ক্যাজুয়ালি নিয়ে নিয়েছি এবং এরকম মনে হতে পারে যে কার সাথে কী তুলনা করা হচ্ছে, কিন্তু প্র্যাকটিক্যাল না, ব্যাপারটা প্র্যাকটিক্যালি দেখতে হবে যে এটা এরকমই ধরে বসে থাকলে তো সব কিছুই ওরমই থেকে যাবে, জীবনও কেটে যাবে, অ্যান্ড যে যা খুশি নিজের মতো একটা ওপিনিয়ন চাপিয়ে দেবে, সেভাবেই চলে যাবে না। আমাদের নিজেদের কি একটা প্রয়োজন বোধ, মানে আমাদের নিজেদের কি খুব দরকারি না এগুলো দেখা? সেই জন্য আমি বলছি যে এফর্ট আমরা যে মারছি, তাহলে যে আমাকে তাহলে এক্সাম, কালকে এক্সাম, আজকে আমার কিছু পড়া নেই, তাহলে আমাকে এফর্ট মারতে হবে। এই যে সিচুয়েশনটা, এখানে আমাকে এফর্ট কেন মারতে হচ্ছে তার পেছনে যদি আমি দেখি, তাহলে আমার ফিয়ার আছে। ফিয়ার কি না, আমি ফেল করে যাব না পড়লে। ফেল করে গেলে কী হবে? বাবা মা কেলাবে, সমাজের লোকজন গাল দেবে, পরিবারের লোকজন গাল দেবে। তো এই যে একটা ভয়, যে মানে গন্ডগোল হয়ে যাবে, তো এই ভয় থেকে আমরা করছি তখন পড়াশোনা, অ্যান্ড মাথায় কিছুই ঢুকছে না, গিলছি আর বমি করে দিচ্ছে এক্সাম পেপারে গিয়ে। তো এভাবে সেই জন্য আমরা কি হচ্ছে না, কোনো কিছুই আমরা ঠিক মতো জানি না, কোনো কিছুর প্রতি আমাদের ন্যাকও জন্মায় না, আমরা জাস্ট একটা ওবিডিয়েন্ট স্লেভ তৈরি হয়ে যাই। অ্যান্ড এই এডুকেশন সিস্টেমটা আমাদেরকে স্লেভ বানানোর জন্যই অ্যাকচুয়ালি তৈরি হয়েছে। এটা যদি আপনারা ইউটিউবে পর্যন্ত সার্চ করে দেখেন, তাহলে এই নিয়েও অনেক ভিডিও আছে এবং নানান ইনফরমেশন। এখন তো ইনফরমেশনেরই যুগ, এখন সব ইনফরমেশন পাওয়াই যাচ্ছে যে কীভাবে এডুকেশন সিস্টেম তৈরি হয়েছিল, কারা করেছিল এটা। এই টিপিক্যাল এডুকেশন সিস্টেম এটা ব্রিটিশরাই করেছিল অবভিয়াসলি, অ্যান্ড তারা কাদের এডুকেশন করাচ্ছিল? এদের, যাদের তারা স্লেভ মনে করতো, অ্যান্ড এরা তাদের কোন কাজে লাগবে সেই জন্যই তো এডুকেশন করাচ্ছিল। মুখে যাই বলুক যে আমি এদেরকে উন্নত করতে চাই, হ্যান ত্যান। তো এই যে এই এডুকেশনের তাহলে কী মানে? এডুকেশন তখন এডুকেশন হবে, যেমন আমি যেগুলো বলছি এইটা একটা এডুকেশন থেকে আসছে, অ্যান্ড এই এডুকেশনটা আমার হয়েছে বিকজ আই হ্যাড আ বার্নিং মানে কোয়েশ্চেন অফ নোয়িং হোয়াট ইজ গোয়িং অন হেয়ার, মানে এই যে দুনিয়া, এই যে কী চলছে, আমরা কোথা থেকে এলাম, কি এইগুলোর একটা খুব ডিস্টার্বিং লেভেলের একটা খুব এগুলো নিয়ে প্রশ্ন জেগেছিল বলে আজকে এই লেভেলের এডুকেশনটা এসছে। এটা কোনো এফর্ট দিয়ে আসেনি, কোনো কোথাও আমি কোনো এফর্ট মারার চেষ্টাই করিনি। যেটুকু আমি পড়ার সুযোগ পেয়েছি পড়েছি, যেটুকু দেখার সুযোগ পেয়েছি দেখেছি, ফুল সেখানে একদম ফুল মানে এনজয় করে দেখেছি, এনজয় করে জিনিসগুলো পড়েছি। এরকমও হয়েছে যে মান্ডুক্য উপনিষদ পড়তে মানে শুনতে আমি মানে হাঁটছি আমার বাড়ির পেছন দিকে, হাঁটতে সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু ওখানে এফর্ট লাগছে না যে হাঁটছি বা সোকল্ড ওটা শুনছি, বুঝতেও মাথায় ব্যথা করছে, মানে ওই লেভেলেরই ব্যাপার। যখন প্রথম ওই জিনিসগুলোকে বোঝা, তখন শুনে মনে হচ্ছে যে মানে কী বলছে, কী চাই, কিচ্ছু বুঝতে পারছিলাম না। তো এরকম একটা সিচুয়েশন ছিল, বাট আই ওয়াজ এনজয়িং, মানে আই ওয়াজ মানে কি বলবো, মানে ভীষণই অস্বস্তিকর একটা পরিস্থিতি যে সন্ধ্যা হয়ে গেছে, মশাও কামড়াচ্ছে, আমি হেঁটেও যাচ্ছি, আর বোঝার জন্য আমি আর কি বারবার করে ওটা শুনছি, অ্যান্ড ব্যাক করে শুনছি যে এই জায়গাটা কি বলছে, সাপ আর দড়ি কি বলতে চাইছে এখানে, সাপ কি দড়ি কি এখানে। তো এইভাবে অ্যানালাইজ করতে মানে মাথা ব্যথা হয়ে যাওয়ার জোগাড়। তাও আমি মানে সাংঘাতিক উদ্দীপনার ব্যাপারটা করছিলাম। এবং আমি এই এক্সাম্পলগুলো এই জন্যই দিচ্ছি যে এরকম সব আমরা প্রত্যেকেই এরকম কিছু না কিছু আমাদের থাকে যেগুলো আমাদের আলাদা লেভেলের উদ্দীপনা দেয়, সেটা যতই ছোট জিনিস হোক না কেন। কারণ কি হয়, আমাদের যেহেতু এই দিকটাকে এত ইগনোর করা হয় ছোট থেকে, এই যে উদ্দীপনা, এই যে জয়ফুলনেস, এই যে
এই যে ক্রিয়েটিভিটি, যে ক্রিয়েটিভ ফায়ার, এই জিনিসটাকে এত ইগনোর করা হয়, সেই জন্য কী হয় যে আমরা খুব দমে যাই ওই দিক থেকে, এবং ন্যাচারালি আমাদের এই উদ্দীপনাগুলো হারাতে শুরু করে, এবং আমরা মানে কিছু প্রোফাউন্ড কিছু করতে পারি না এই উদ্দীপনাটাকে নিয়ে। এই উদ্দীপনাটা ছোটো ছোটো জিনিস হয়েই থেকে যায় শেষ পর্যন্ত। যেমন একটা টাইমের পর মদ খাওয়ার উদ্দীপনায় পরিবর্তিত হয় জিনিসটা, কারণ জীবনে আর কিছু বেঁচে নেই উদ্দীপনা দেখানোর। এবং একটা 30 বছরের ছেলে যদি একটা রিমোট কন্ট্রোল কার নিয়ে উদ্দীপনা দেখায়, বা আমি বলতে চাইছি এমন কিছু একটা যেটা সমাজ মনে করে যে ওই 30 বছরের ছেলের এটা করা মানায় না, সেটা যদি সাপোজ ট্রেনে গিয়ে, সাপোজ সিম্পলি ইউটিউব চ্যানেল খোলা, একটা 30 বছরের ছেলে সে যদি চাকরি বাকরি না করে সে খুব ডেডিকেটেডলি তার প্যাশন নিয়ে ইউটিউব চ্যানেল খোলে, আমি শিওর যে আজও যেখানে ইউটিউব একটা খুব পপুলার মিডিয়াম, আজও সেখানে যদি কেউ ইউটিউব খোলে 30 বছর বয়সে, যার আর কি এখন চাকরি করাটা খুব ইমিডিয়েট আর্জেন্ট ব্যাপার সমাজের কাছে, হয়তো তার কাছে টাকা পয়সা তার বাবার কাছে অ্যাটলিস্ট আছেই যে সে মানে 1 বছর অন্তত চুপচাপ খেয়ে বসে কাটাতে পারবে, কিন্তু সে শুরু করতে পারে ওটা। তো সেটা সমাজ মেনে নেবে না। কেন? কারণ কি, সিম্পলি বিকজ এটাই স্ট্রাকচারের বাইরে কিছু গেলেই সমাজ ঘাবড়ে যায় যে কি হচ্ছে। এবার যখন সেখান থেকে রেজাল্ট আসে, যখন সেই ছেলেটা ইউটিউবে হয়তো কোটি টাকা কামিয়ে ফেমাস হয়ে লল্লাট অবস্থা করে দেয়, তখন বাকি সমাজও ঠিক হয়ে যায় আর তাকেই মাথায় চাপিয়ে নেয়। তো এইটাই হচ্ছে তফাৎ, যে এবার আমাদেরকে সেই জন্য সবসময় খেলাধুলা করলে হবে না, পড়তে হবে। আচ্ছা, প্রেম টেম করার এটা বয়স না, পড়তে হবে। বা প্রেম টেম করার এটা বয়স না, চাকরি খুঁজতে হবে। বিয়ে কে করবে, চাকরি খুঁজতে হবে। তো এই যে সবসময় একটা এরকম দেখানো যে বড় হচ্ছে তুমি, তোমাকে খুব গম্ভীর, সিরিয়াস অ্যান্ড খুব মানে একদম গন্ডারের মতো হতে হবে, একদম এইরকম করে থাকতে হবে সবসময়, মানে সিং বেঁকিয়েই রাখতে হবে সবসময়। তো সেই জন্য আমরা কি হাসতে ভুলে যাই। স্পেশালি আমার মনে হয় ছেলেদের ক্ষেত্রে স্পেশালি এই জিনিসগুলো, মেয়েদের ক্ষেত্রেও ডেফিনেটলি, মানে মানুষের ক্ষেত্রে আলটিমেটলি, বাট ছেলেদের ক্ষেত্রে কি ব্যাপারটা, মেয়েদের ক্ষেত্রে যেমন সমাজের একটা পার্সপেক্টিভ আছে যে মেয়েদের এই বয়সে বিয়ে করে নিতে হবে, এই বয়সে বাচ্চা হয়ে যেতে হবে, এই বয়সে সে বুড়িয়া তীর্থ করতে যেতে হবে। পুরুষ মানুষদের প্রতিও একটা এক্সপেকটেশন, এক ধরনের সেট ব্যাপার আছে। তো সেক্ষেত্রে পুরুষদেরও হাবুডুবু খেতে হয় তাতে। আমি দেখেছি আমার ছোট ছোট ভাই বন্ধুদের, যারা হচ্ছে গিয়ে নতুন নতুন হয়তো জব করছে বা জব খুঁজছে, তারা খুবই ব্যতিব্যস্ত, এবং তাদের আমি দেখেছি যে পারিবারিক অবস্থা এরকম না যে আজকেও জব না করলে কাল না খেয়ে মরে যাবে, অথচ সেই ছেলেটাকে একটা তার উপর প্রেশার, সে সেটা করতেও চায় না। অ্যান্ড এইভাবেই সবাই এই একটা জাঁতা কলের মধ্যে ঢোকে, আর ওটা বুড়ো ইউজলেস পার্সন হয়ে উল্টো দিকে বেরিয়ে আসে। কিছুই কেউ আলটিমেটলি করতে পারে না, করতে পারলেও হয়তো অনেক টাকা কামিয়ে নিল, তারপর কিছু না কিছু মায়া টাইপ জিনিসে ফেঁসে গেল, বা কিছু না কিছু হয়ে গেল। কারণ উদ্দীপনা ইজ লাইফ। এক্ষেত্রে যে উদ্দীপনার কথা আমি বলছি, যে স্পার্ক, যে ক্রিয়েটিভ ফায়ারের কথা আমি বলছি, দ্যাট ইজ দ্য ভেরি এসেন্স অফ লাইফ। ওয়েন ইউ আর সাবমার্জিং দ্যাট, ইউ আর সাবমার্জিং লাইফ, মানে যখন সেটাকে আমরা সাপ্রেস করছি, তখন আমরা লাইফকে সাপ্রেস করছি। করতে করতে আমরা কি একটা খালি খড়খড়ে মানে ঠংঠঙে একটা কন্টেনারের মতো হয়ে যাচ্ছি, যার ভেতরে প্রাণ নেই কোনো, সে জাস্ট ছুটছে। তখন সে কী হয়, ন্যাচারালি সে মদ খেয়ে ওটাকে ফুলফিল করতে চায়, মানে অবৈধ টাইপ সেক্স করে সেটাকে ফুলফিল করতে চায়, বা আরও কিছু অবৈধ জিনিসপত্র করতে চায়, আউট অফ দ্য বক্স। ওইভাবে আউট অফ দ্য বক্স করতে যায় যখন তাকে সমাজ বাকি দিকগুলো থেকে ছোটো থেকে সাপ্রেস করে দেয়। তার মাথাটা আর ওইদিকে কাজই করে না, কারণ ছোটো থেকেই ওটা বলেছে না না আঁকতে হবে না, এখন এক্সাম আসছে, গান শেখা 3 মাস বন্ধ থাকবে, এক্সাম আসছে। এই করে করে কী হয়, তাদের ওই দিকটা মাথাটাই যাওয়া বন্ধ হয়ে যায় না, তখন আর গান বানানো খুব রেয়ার হয়তো কারোর কাছে আসবে। বাট মোস্ট লোকের ক্ষেত্রে কী হচ্ছে, তার তো কিছু একটা চাই জীবনে, যেটা ধরে সে বাঁচে। তার কাছ থেকে সব কেড়ে নিয়ে বলা হচ্ছে যে তুই ভাই চুপচাপ এখানে যাবি, এখান থেকে এখানে আসবি, এখান থেকে এই করবি, তার মাঝে যেটুকু টাইম পাবি মদ খাবি, যা করবি কর।
এবার ন্যাচারালি সে তখন মদ খাবে না তো আর কি করবে, সে তখন পরকীয়া করবে না তো কি করবে, ঘরে বিয়ে হচ্ছে বউ, তারপরে বউ মানে ওই একই জিনিস হয়ে যাচ্ছে না আলটিমেটলি, তো ইটস এ সাইকেল। তো বউও তারা বলতে শুরু করছে হয়তো যে বাজার করো, এই করো, এই করো, হাজার একটা রেসপন্সিবিলিটিস অ্যান্ড এ চাপছে, বউয়ের ওপরও চাপছে, তুমি রান্না করো, বাচ্চা দেখো, এই করো, সেই করো। এবার দুজনেই ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে। ইটস নট অলওয়েজ যে দুজনের থেকে, দেখুন এর মধ্যে আবার ডিভোর্স, বিয়ে, এসবের মামলাও চলে আসছে। তো অবজার্ভ করলেই আই থিঙ্ক সব ক্লিয়ার হয়ে যায়। তো এই ক্ষেত্রে আবার এই জন্য বিয়ে টিকছে না, কারণ কি, নট নেসেসারিলি যেটা আমরা ভাবছি যে আমার মেয়েটাকে বোঝাচ্ছে না, হয়তো আমি জাস্ট এতটাই পাজলড সব কিছু নিয়ে যে আমার মেয়েটার আমি খালি প্রবলেমই দেখতে পাচ্ছি, বা মেয়েটারও আমার ক্ষেত্রে সেম ঘটছে, বিকজ সে শুধু প্রবলেমই দেখছে চারিদিকে। অ্যান্ড ওই লাইফের স্পার্কটাই হারিয়ে যাচ্ছে কোথাও। আর লাইফের স্পার্কটা বউ তার হাজব্যান্ডের কাছ থেকে একরকমভাবে খুঁজছে, একটা মানে একটা পার্টিকুলারভাবে খুঁজতে চাইছে, কারণ কি সে আর কিছু বোঝেনি। সে হয়তো বিদেশ ভ্রমণ বা এইসব এমন কিছু একটা চাইছে যেটা হাজব্যান্ড পারছে না করতে, আবার হাজব্যান্ড যেটা ওয়াইফের কাছ থেকে চাইছে সেটা ওয়াইফ পারছে না দিতে, কারণ তাদের কাছে ওই জুসটাই নেই লাইফের। তো এই জুসটাই হচ্ছে এফর্ট মারতে মারতে এই জুসটা মরে যায়। আর যখন এই জুসটা যখন ভরপুর থাকে তখন এফর্ট মারার দরকারই পড়ে না, তখন থিংস জাস্ট হ্যাপেন্স, থিংস জাস্ট ফ্লোজ। তো এখানেই আসছে মানে এফর্টের যে খেলা গেমটা, অ্যান্ড এফর্টের পিছনের এই ফিয়ারটা, যে ফিয়ারের জন্যই আমরা এফর্ট মারি সো কল্ড। ফিয়ার না থাকলে উইল জাস্ট কিপ মুভিং, বা উইল জাস্ট গো অন, মানে উইল জাস্ট ডু হোয়াট এভার উই ক্যান ডু, মানে joyfully, we'll just be joyful and things will happen out of that. তাহলে এই এবার চলে এলো হচ্ছে কি ফিয়ার, আর আরেকটা আমাদের এদিকে রয়েছে ফেদ কি সেটাকেও আমাদের বুঝতে হবে। মানে ফেদ বলতে আমরা যা বুঝি না সেটা কিন্তু ঠিক ফেদ না, সেটা একটা চাওয়া পাওয়ার খেলা, যে ভরসা রাখলে, বা ফেদ বলতে আমরা কি বুঝি, যেটা মানে কি হয়েছে না, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ফেথ বলতে যা বোঝে সেটা হচ্ছে একটা বিলিফ, যে মনে হওয়া। ফেথ মানে একটা বিলিফ, মানে বিলিফ মানে আবার কি, বিলিফ মানে হচ্ছে মনে হওয়া। যে যেমন আমার মনে হয় যে মানে আমাদের সাথেই আত্মারা থাকে, আত্মা বসবাস করে, ঠিক আছে, সো কল্ড আত্মা, ভূত প্রেতাত্মা, ঠিক আছে। আমার মনে হয় যে কী বলে, মামদো গাছে পেতনি থাকে না, কি এরকম একটা গাছে পেতনি থাকে না। এবার এইগুলো হচ্ছে মনে হওয়া, এইটাই হচ্ছে ফেদ। এবার এরকমভাবে যদি ভগবানের ফেদ হয় তাহলে ভূতেও ফেদ হবে, যে ভূতেরও ভয় লাগবে। কিন্তু এটা হচ্ছে খুব ডিস্টর্টেড একটা অবস্থা ফেদের। আদারওয়াইজ ফেদ ইজ জাস্ট ওই যে আমি বলছি যে এফর্টের কথা, দ্যাট ইজ ফেদ। তখন আর এফর্ট মারার যখন প্রয়োজনই নেই, এফর্ট আর কি মারবো। অ্যান্ড এখানেও যখন আমরা নিজের অকাদটা বুঝে যাই, সেটাতেও আমাদের একটা টনক নড়ে, যে আমার অকাদি এটা, আমি এর বাইরে কী করতে পারি, কতটাই আমি এফর্ট মেরে নেবো, আমার এফর্ট মারাতে কতটাই ফারাক পড়ে যাচ্ছে। এইটা যখন আমরা বুঝতে পারবো তখন অটোমেটিক যেটা আমাদের আসবে সেটাই হচ্ছে ফেথ অ্যাকচুয়ালি। তো এবার দুটো জিনিসেরই মোটামুটি একটা ডিস্টিংশন হলো। তো আমি এবারে একটু ব্যাপারগুলোকে আরও সিম্পলিফাই করে, বা যাতে আমরা প্র্যাকটিক্যালি এই জিনিসগুলোকে আরও বুঝতে পারি, বা প্র্যাকটিক্যালি কী করে অ্যাপ্লাই করে, বা কীভাবে এই সিদ্ধান্ত বা এই যে আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী অ্যাকচুয়ালি চলা কী করে যায়, সেইটা মানে আরেকটু দেখবো, ট্রাই করবো যদি সেটাকে করা যায়, ফিট করা যায় এখানে। যে ফিয়ার, তাহলে আমাদের হচ্ছে গিয়ে ফিয়ার, কিন্তু সব যেখানে আমরা এফর্ট মারছি সেখানেই পেছনে অ্যাকচুয়ালি ফিয়ার আছে। তো ফিয়ার আছে বলেই আমি এফর্ট মারতে হচ্ছে আমাকে। ফিয়ার না থাকলে, যদি জয় থাকতো, আনন্দ, উৎসাহ থাকতো, উদ্দীপনা থাকতো, তাহলে আমাকে এফর্ট মারতে হতো না। তাহলে আমি জাস্ট ওই জয়টার জন্য আমার মনে হতো যে ক্যা मैं कर सकता हूँ, মানে এরকম কি
একদম বলে না ফানা হো যাও। তো ফানা যখন তুমি হয়ে যাবে তখন অলরেডি হচ্ছে গিয়ে মানে দের ইজ ফেথ অ্যান্ড দের ইজ আ সেলফলেসনেস অ্যান্ড তখন কি হয় না যে আমরা এই যে আমাদের যে একটা সো কল্ড আছে যে আমাকে এফার্ট মারতে হবে, এটার জন্য কি হচ্ছে না, যেটা যেমন একটা রিভার, একটা নদী নিজের মতো বইছে, এবার সেখানে গিয়ে যে আমরা এফার্ট মারামারি করি তখন গিয়ে একটা কি হবে, নদীটাকে যদি আমি হাত দিয়ে ওরকমভাবে ঠেলতে যাই তাহলে সেটাকে তো আমি আটকাতে পারবো না, সেটার বাঁধটাকে তো করতে পারবো না, কিন্তু তাতে আমি অসুস্থ হয়ে যাব। মানে এবার এটা আমি একটা খুব এরকম এক্সাম্পললি মাথায় এলো আপাতত, বাট মেনলি আমি যেটা বলতে চাইছি যে সব ক্ষেত্রেই কিন্তু আমাদের একটা ফিয়ার কাজ করে, সেটা পরিবারের ক্ষেত্রে হোক, বন্ধু বান্ধবের ক্ষেত্রে হোক, যে কোনো সার্কেলে আমরা যখন থাকি তখন সেই রিলেটেড একটা ফিয়ার আমাদের কাজ করে। অ্যান্ড মোস্টলি আমরা ওই ফিয়ারটা থেকেই অ্যাক্ট করি। আমরা যেভাবে জীবনযাপন করছি, আমরা যেখানেই সাফার করছি সেখানেই হচ্ছে গিয়ে কোথাও না কোথাও ফিয়ার আছে বলে আমরা সাফার করছি। নইলে পায়ে লাগতো, হাত কাটতো, ছিলতো। যখন আমরা ছোটোবেলায় খেলেছি সেই খেলাটার কথা যদি মনে করি, যে এই যে ক্রিকেট খেলা হোক বা এই যে কাদা মাঠে ফুটবল খেলা, বৃষ্টি পড়ছে, বজ্রবিদ্যুৎ হচ্ছে, সেখানে মাঠে কাদা, ওখানে প্রফেশনালরা এলে বলবে যে ভাই এখানে কী খেলবো, এটা কাদা, এটা তো প্যাচে কাদা, এখানে তো দৌড়ানো যাবে না, খেলবো কি। কিন্তু সেখানেও আমরা ছোটোবেলায় খেলি, অ্যান্ড আই এম শিওর যে মোস্ট ছেলেরা বা মেয়েরাও ইনফ্যাক্ট আমরা কাদার মধ্যে উড়দাম খেলি, উল্টে যায়, পা ভেঙে যায়, মচকে যায়, ব্যথা করে, কিন্তু আমরা সাফার করি না। আমরা এত এনজয় করি ওই জিনিসগুলোকে, অ্যান্ড ওগুলোই আমাদের কোথাও না কোথাও মেমোরি হয়ে থেকে যায়। যেরকম আমার একটা, আমি এখন দেখাতে পারবো না, আমার হাঁটুতে একটা আছে, একটা ক্ষতর চিহ্ন আছে এখানে হাঁটুতে কি হয়েছিল না, পেরেকটা ঢুকে গেছিলো। বেঞ্চের উপর এমন ঝাঁপিয়েছি যে হাঁটু, আর মনে হয় হাফ প্যান্ট ছিল, তো পেরেক বেরিয়েছিল বেঞ্চ থেকে, হাঁটুটা এরকম বেঞ্চের ওপর পড়েছে, পেরেকটা ঢুকে গেছে হাঁটুর ভেতর, তো তাতে ফুটো হয়ে গেছে পায়ে। কিন্তু সেই পা নিয়ে আমার মনে আছে তখন আমার এত রেলা ছিল, আর এত একটা সেই ব্যাপার ছিল হনু টাইপের, মানে একটা হনু ঠিক না, মানে এই না টিনেজ যে একটা সেই রোয়াব থাকে আর কি, সেই রকম আর কি। পা থেকে রক্ত পড়ছে, তার উপর কি হয়েছে, টিচার যে, না আমি কাউকে বলেছি যে আমার পায়ে লেগেছে, না আমি আউ করেছি, টিচারও দেখেনি। টিচার কী হয়েছে, আমাকে কান ধরে দাঁড় করিয়ে দিয়েছে, আমি কান ধরে দাঁড়িয়ে আছি, হাফ প্যান্ট পরে, পা দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। ক্লাস মনিটর যে, সে দেখে বলছে যে ওর তো পা থেকে রক্ত বেরোচ্ছে। মানে ওটাই তখন একটা আমার কাছে বিশাল হিরোইজম ছিল, যে আমি কান ধরে দাঁড়িয়ে আছি, আমাকে দাঁড়ও করিয়ে দিয়েছে, কান ধরে দাঁড়িয়েও আছি, পা দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে, সেটাতে আমি কিছু বলছি না, কিন্তু ক্লাস মনিটর এসে বলছে ম্যাম ওর তো পা দিয়ে রক্ত বেরোচ্ছে, কত বড় হিরো। তো এইটা হচ্ছে জয়ফুলনেস অ্যাকচুয়ালি। এবার এটা খুবই বাজে এক্সাম্পল, কিন্তু যখন আমরা মোস্টলি জয়ফুলি থাকি তখন আমাদের একটা, আপনি মনে করুন একটা মোমেন্ট, এই বন্ধুদের সাথে নাইট আউট হোক, বা কোথাও ঘুরতে গেছিলেন ফ্যামিলির সাথে হোক, বা কিছু একটা হোক, বা ওয়াইফের সাথে বা গার্লফ্রেন্ডের সাথে, ওই মোমেন্টটা মনে করুন, ওই যে জয় বা ওই উদ্দীপনাটা, এই যে বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার সময়ের যে উদ্দীপনা, সেই উদ্দীপনা কি আমাদের জীবনে রয়েছে? যদি থাকে তাহলে আর আই ডোন্ট থিঙ্ক এই প্রবলেমের কোনো জায়গা আছে। সেই উদ্দীপনাটা যদি শুধু থাকে বজায়, সেই উদ্দীপনাটা তখনই থাকবে যখন ফিয়ার থাকবে না। বন্ধুদের সাথে আমাদের একটা বেসিক ফিয়ার নেই, উল্টে আমরা একটু সাহসী বোধ করি যখন 3-4 জন 5 জন 6 জন বন্ধু মিলে যাচ্ছি, তখন সেখানে একটা বড় গ্যাং গ্রুপ, আমরাই তখন রুল করি ব্যাপারটাকে, তাহলে তখন ফিয়ারের কোনো জায়গা নেই, সেই জন্য আমরা কত জয়ফুল। বাট যেখানে ফিয়ারের জায়গা, যেখানে এক্সাম আছে বা এই ধরনের এইসব জায়গাগুলোতেই অলওয়েজ এত ট্রমাটাইজড, এত কঠিন ব্যাপার কেন হয়ে যায়, কারণ কি সেখানে ফিয়ার কাজ করছে। তো এইটাই মেনলি দুটো ভাগে বোঝাতে চাইছি না, বাট এইটাই নিয়ে আলোচনা করতে চাইছি যে
ফিয়ার ভার্সেস ফেথ। তো ফিয়ার আমাদের, এবার ফিয়ারটা না বর্ন মানে একদম ওটা ইনজেক্টেড, ওটা কিছুটা প্রোগ্রামড জন্ম হওয়ার পরে, কিছুটা আমাদের ইনগ্রেইনড, কারণ কি আমরা ওই জঙ্গল থেকেই আসছি। অলওয়েজ একটা আমাদের ফিয়ার, একটা অ্যালার্টনেস লাইফের প্রতি থাকে, যে এই না এখান থেকে কেউ ল্যাং মেরে দেয়, এই না কেউ এসে আমাকে খেয়ে নেয়, এই না আমার খাবারটা কেউ খেয়ে নেয় বা এরকম। তো সেই জন্য সেই জিনিসগুলোও আছে। বাট যদি আমরা এই আন্ডারস্ট্যান্ডিংটায় পৌঁছাতে পারি, যে আন্ডারস্ট্যান্ডিংটা নিয়ে আমি পরে ভিডিও বানাবো, যে অ্যাকচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা কী হওয়া উচিত জীবনের প্রতি, সেটা কিছুই না, জাস্ট কী মানে রিয়ালিটি কী, মানে এই যে ঘর, এই যে আমি, এই যে আপনি, এই যে স্কুল, এই যে সিস্টেম, এই যে সব কিছু, এই যে কোনটা করা উচিত কোনটা উচিত না, এইগুলোর বিয়ন্ডে অ্যাকচুয়ালি কী আছে। তো সেটা নিয়ে পরে, কারণ ওটা একটা হিউজ ব্যাপার, সেটা নিয়ে পরে আলোচনা করব। কিন্তু মোস্টলি এটাই যে আমাদের এটা আমাদেরকে এখন অবজার্ভ করতে হবে যে আমরা কোথায় কোথায় আমাদের ফিয়ার আসছে, অ্যান্ড তার বেসিসে আমি কীরকম রিয়্যাক্ট করছি, আমার ভেতরের ইমোশনাল অবস্থা কেমন হচ্ছে। অ্যান্ড যখন আমার ফিয়ার থাকছে না, বা আমি যখন খুব জয়ফুল মোমেন্টে আছি, হট করে যখন আমার খেয়াল হচ্ছে যে ওয়াও আই এম রিয়েলি, মানে আই চেরিশ দিস মোমেন্টটা, মানে ক্যা মজা আ রা হ্যায় ভাই সাব, তখন আমাদের লক্ষ্য করা উচিত, তখন আমাদের ইমোশনাল স্টেটাস কী, মেন্টাল স্টেটাস কী, অ্যান্ড দুটোকে কম্পেয়ার করা উচিত নিজেই। এগুলো কোনো বড় ব্যাপার না, কম্পেয়ার করলেই আমরা দেখতে পেয়ে যাবো যে তফাৎটা কী। অ্যান্ড ওটাকে আমরা এই আন্ডারস্ট্যান্ডিংটা এবার চলে এলে যে আচ্ছা ফিয়ারের জন্য আমার এফর্ট আসছে, আর এফর্ট আমি যখন ফোর্সফুলি মারছি, আমার কাজটা যতটা ভালো হচ্ছে তার থেকে হয়তো মানে ঠিকমতো হচ্ছে না, অ্যান্ড আমি অনেক বেশি ক্ষয় হয়ে যাচ্ছি। তো সেখান থেকে আই থিঙ্ক রাইট ডিসিশনস আসে লাইফে, যে কী করব এক্ষেত্রে, এবার সিচুয়েশনেই তো আমি করব কি। এই যে ফিয়ার, মানে আমি কি ফিয়ারে অ্যাক্ট করছি, কোনটা ফিয়ারফুল অ্যাকশন, কোনটা ফেথফুল অ্যাকশন বা ফিয়ারলেস অ্যাকশন। অবভিয়াসলি ইফ উই গো ফিয়ারলেস অ্যাকশন উইল অলওয়েজ ফিল অর সিম মোর রিস্কি, দেখেই ওটা একটা রিস্কি ব্যাপার লাগবে যে ফাক, এটা তো কিছু, কারণ কি ফেথ যেখানে, সেখানে কোনো সার্টেনটি নেই। ফেথ মানে ফেথটা আমরা যখন আমরা কিসের ওপর ভরসা করছি, আমরা এই র্যান্ডম ইউনিভার্সের ওপর ভরসা করছি। তো র্যান্ডমের মধ্যে কোথাও কোনো সার্টেনটি নেই, সার্টেনটিটা আমরা একটা বানাচ্ছি, মানে ওই আনসার্টেনের মধ্যে থেকে কিছু একটা প্যাটার্ন বার করে আমরা বলছি এইটা একটা সার্টেন প্যাটার্ন। বাট জুম আউট করলে দেখা যাবে ওটা কোনো প্যাটার্নই না, ওটা একটা অনেক প্যাটার্নের মধ্যে, মানে একটা র্যান্ডমনেসের মধ্যে ওইটুকু একটা জায়গাকে যদি ফোকাস করে ওরম বলা হয়, তাহলে সেটাকে একটা তুলে এনে প্যাটার্ন মনে হবে, যদি বাকি অংশটা কেটে দেওয়া হয়। তো সেরকম ব্যাপারটা, তো এটাই হচ্ছে মুদ্রা ব্যাপার, যে ফিয়ার ভার্সেস ফেথের। ফিয়ার থেকে চললে আমরা অলওয়েজ বাধাপ্রাপ্ত, অলওয়েজ একটা রেজিস্ট্যান্স ফিল করব, সব কিছু মনে হবে আমার এগেনস্টে, রেজিস্ট্যান্স ফিল করলে এগেনস্টে ফিল হবে। অ্যান্ড সেই জায়গায় আমরা যদি ফেথ থেকে চলি মানে ভগবান আমাকে দেখো বলে আমি আগুনে ঝাঁপিয়ে দিলাম, এরকম না। বাট ফেথ নিজেই আমি বুঝতে পারবো যে হ্যাঁ ভাই, আমার এই প্যাশনটার ওপর আমার ফেথ আছে, বা আমার এই হোয়াট এভার, মানে আমার এই ব্যাপারটা আমার ফেথ আছে, মানে বা এখানে আমি স্ট্রং, এই জায়গাটায় এইখানে আমি জানি যে হোয়াট আই এম ডুইং, বা কী বলবো, একটা কিছু ক্ষেত্রে আসে না যে ইস্ক যেটাকে বলে। তো ইস্ক যেখানে থাকবে, একটা প্রেম যখন হয় মেয়ের সাথে, তখন কী থাকে, লড় লেঙ্গে দুনিয়া সে, সেই ব্যাপারটা যদি আমাদের যে কোনো লাইফের প্রতি মুহূর্তে সেই জিনিসটা থাকে, এবার এটাকে মেনটেন করার চেষ্টা না, বাট এই আন্ডারস্ট্যান্ডিংটা রাখা, এই আন্ডারস্ট্যান্ডিংটা যে যখন আমি ইস্ক থেকে কিছু করি, যখন আমি প্রেম থেকে কিছু করি, বা যখন আমি ওই প্যাশন থেকে কিছু করি, তখন ন্যাচারালি ইট ফিলস এফর্টলেস অ্যান্ড ইট ওয়ার্কস আউট হেল, মানে চরমই ওয়ার্কআউট করে। বাট যখনই আমি ফিয়ার থেকে অ্যাক্ট করবো, দেয়ার উইল বি প্রবলেমস। এটাই ফিয়ার ভার্সেস ফেথ নিয়ে, এবং এটা হয়তো 2% পুরো ব্যাপারটা,
এবং এটা নিয়ে আমি পরবর্তীকালে আরও আলোচনা রাখতে চাই এবং এক্সপ্লোর করতে চাই এই ব্যাপারটাকেও আরও। বাট নেক্সট ভিডিওতে আমি শিওরলি আর কিছু যদি আশেপাশের ব্যাপার না থাকে, আশেপাশের ব্যাপারগুলোকে লিপটে নিয়ে তারপরে আমি মেন ওই যে মেন আন্ডারস্ট্যান্ডিং, কোর আন্ডারস্ট্যান্ডিংটা কী হতে পারে, যেটা বাকি সব মানে ওই একটা লরিয়াল না কিসের একটা হয় না, 5 প্রবলেম 1 সলিউশন, সেরকম ইনফিনিট প্রবলেম 1 সলিউশন, সেটা কি সেটা নিয়ে একটা ভিডিও বানাবো। বাট আগেই ইনফিনিট প্রবলেমসগুলোকে একটু কনসিডার করে নিই এই এক এক করে ভিডিওগুলোতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ইফ ইউ হ্যাভ বিন স্টেকিং ইয়েট। অ্যান্ড মোস্টলি আপনারা যারা দেখছেন তারা সাবস্ক্রাইব আপনারা করেন না, 70% লোকজন সাবস্ক্রাইব না মানে সাবস্ক্রাইব করেননি তাই দেখছেন। কিন্তু আমার মনে হয় যদি আপনাদের এই ধরনের আলোচনা ভাল লাগে, এই ধরনের জীবনকে আরও এক্সপ্লোর করতে ভাল লাগে, তাহলে নিশ্চয়ই একটু সাবস্ক্রাইব করবেন। তাহলে কী হবে, আরও যারা ইন্টারেস্টেড লোক তাদের কাছে অবধি পৌঁছাবে, এবং লাইক করলে সেটা আরও বেশিভাবে হবে। এবং আপনাদের কিছু জানানোর থাকলে আপনাদের এই নিয়ে মতামত কমেন্টসে জানান, খুবই মজা হবে, আলোচনা হবে, এবং আলোচনা করতে করতেই আমরা গ্রো করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।